বর্ধমান ট্যুরের পক্ষ থেকে আমরা এসেছি একজন প্রখ্যাত নৃত্যশিল্পী এবং নৃত্য প্রশিক্ষকও বলা যায়, নৃত্য শিক্ষিকা রাখি দাশগুপ্তর কাছে। গুরু রাখি দাশগুপ্ত, ওনার ছাত্রছাত্রীরা এই নামেই ওনাকে জানেন। উনি কিভাবে নাচের জগতে এলেন, তারপরে উনি কিভাবে নাচের স্কুল তৈরি করলেন, উনি কী ধরনের প্রোগ্রাম বেশি পছন্দ করেন, এইসব নিয়ে ওনার সঙ্গে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমেই যে প্রশ্নটা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু করব, যে আপনি এই যে আপনার নাচের যে জীবন, যে জায়গায় এসছেন, একটা ভালো স্কুল তৈরি করেছেন, প্রতিষ্ঠান, সেখান থেকে কত ছাত্রছাত্রী আপনার কাছ থেকে শিখছে, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, এর শুরুটা কিভাবে হয়েছিল? মানে আপনার নিজের নাচ শেখাটা কিভাবে শুরু হয়েছিল? সেটা তো আমার অজ্ঞান অবস্থায়, মানে তখন আমার তো সেরমভাবে জ্ঞান হয়নি। মা, আমরা হাওড়ার বাসিন্দা, মা একটা সমিতি, মহিলা সমিতি করতেন, রেলওয়ে মহিলা সমিতি। তো সেখানে একটা নাচের স্কুল হবে, তো যেহেতু মা স্টাফ, সেখান থেকে সব স্টাফদের মেয়েদের দিয়ে আরম্ভ, মানে প্রথম সারির প্রথম লাইনের প্রথম স্টুডেন্ট সেই মিসের আমি। তখন আপনি সেই কোন মিসের ক্লাসে নাম পড়েন? স্বপ্না ভট্টাচার্য। তখন স্কুল একবারেই ছোট, একদম ছোট, মানে 2.5 থেকে 3 বছর বয়স। আচ্ছা। তা ওনার সান্নিধ্যে আমার শুরু, স্বপ্নাদির সঙ্গেই পথ চলা, মানে ওনার থেকে আমি বহু আপনি কি কোয়ার্টারে থাকতেন সেই ক্যাম্পাসের মধ্যে? কোয়ার্টারে থাকতাম, মানে সেই ক্যাম্পাসের মধ্যে? কোয়ার্টারেরই রেলওয়ে মহিলা সমিতি। আচ্ছা, বাহ। সেখানে মা ছিলেন, মা মানে সমিতির কাজ করতেন। তো সেই থেকেই শুরু। তারপরে ওনার হাত ধরে অনেক জায়গায় আমি আরও গেছি। আপাতত আমি আন্টির কাছে আছি, অনিতা মল্লিক, ওনার সঙ্গে। ওটা কি কলকাতায়? হ্যাঁ, কলকাতা। তা আপনার এই নাচের ক্ষেত্রে যদি বলা হয় অনুপ্রেরণা মানে কার অনুপ্রেরণা বেশি পেয়েছেন, আজ এই জায়গায় পৌঁছেছেন? প্রথমত বলি, বাবা প্রথমে মানে ওটা পছন্দ করতেন না, মা এমনি নিয়ে যেত, খেলতে খেলতে নাচ করতাম এরকমই। তারপরে যখন একটু ধীরে ধীরে বড় হতে লাগলাম, দেখলাম যে বাবা আস্তে আস্তে বেশ মানে এটা দেখতে যাচ্ছে, অনুষ্ঠান দেখতে যাচ্ছে। তখন অতটা বুঝতাম না যে বাবা যেত না, বাবা চাকরি করে, বাইরে থাকেন, এরকম কোনো ব্যাপার না। কিন্তু যখন স্কুল হলো আমি 96-এ বর্ধমান আসি। তারপরে একটা স্কুলের মতো ভাবনা চিন্তা, অনেক পরিচিত ছিল, আমি স্কাউটিং করতাম। সেই ক্ষেত্রে বর্ধমানের অনেক লোকের সাথেই পরিচিতিটা ছিল স্কাউট ক্ষেত্রে। তা আমরা প্রথমে তো রেল কোয়ার্টারেই উঠেছিলাম। তো ওখানেই একটি বাবাই সব ঘর রেডি করে টোরে দিলেন যে এইখানে তুমি নাচ শেখাবে। সে তো নাচ শেখানোর পর্বটা চলে এলো, শুরু হলো। কিন্তু আপনি যখন শিখেছেন, আপনার শেখার সময় আপনি যখন খুব কম বয়সে যখন স্কুলে ভর্তি হননি, তখন থেকে নাচ শুরু। যখন স্কুলে ভর্তি হলেন, প্রথম প্রোগ্রাম কোথায় করলেন? স্কুলে কি আপনি ভালো নাচ করতেন বলে আপনার সব অনুষ্ঠানে ডাক পড়তো, এরকম কিছু ঘটনা? না, বলি স্কুলে বা মানে এখনও অবধি মানে অনেক দিদিভাইদের সাথে অনেক পরেও দেখা হয়েছে, নাচের জন্য ফেমাস তো ছিলামই। মানে সবাই রাখি নামে নাচ করেন, নাচ জানে রাখি, ব্যাস। প্রথম অনুষ্ঠানটা মানে মঞ্চে প্রথম অনুষ্ঠানটা সেটা তো এই মুহূর্তে সত্যি মনে পড়ছে না, মানে খুবই ছোট তখন। স্কুলে আমরা সবাই রাজা নাচটা করেছিলাম, এটা মনে আছে। ওই ক্যাম্পাসের মধ্যেই স্কাউটিং করতাম, সেখান থেকে একটা প্রোগ্রাম হয়েছিল। এবার ঠিকঠাক মনে পড়ছে না কোন জায়গাটায় হয়েছিল। বেশিরভাগ আমাদের বাঙালি ঘরেই দেখা যায় ওই ছোটবেলায় মমচিত্তে নীতি নিত্যে। হ্যাঁ, আমরা সবাই রাজা করেছিলাম, মানে একটু হোমরা চোমরা ছিলাম বলে আমাকে ছেলে ছেলে ব্যাপারটা আর কি। মমচিত্তে নীতি নিত্যে হাত ঘুরিয়ে হাতে ফুলের মালা পরে করেনি, এরকম মেয়ের সংখ্যা খুব কমই দেখা যায়, বেশিরভাগ মেয়ে। কিন্তু সেটাকে আপনি আপনার পরিবার, আপনার মা বাবার মানে উৎসাহে আপনি সেটাকে ধরে রেখেছিলেন। সেই সময় আপনি তার পরবর্তীকালে যখন একটু ভালো মানে ধরুন 9, 10, 8, 9, 10, 11, 12, এই সময় আপনি কার কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন? আমি স্বপ্নাদির সঙ্গে তো থাকতামই, ওনাকে এখনো পর্যন্ত ওনার সাথে রীতিমতো যোগাযোগ। ওনার কাছে কোন ধরনের নাচ শিখেছিলেন? ওনার কাছে ভরতনাট্যম করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, এবার মূলত তাহলে কি আপনি ভরতনাট্যম শিল্পী? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, ওনার কাছে করেছিলাম, প্রবীর সমাদ্দার স্যারের কাছে কথা করেছিলাম। সেটা কোথায়? হ্যাঁ, হাওড়াতেই। কোনটাকে আপনি বেশি মানে? ভরতনাট্যম প্রধান। হ্যাঁ। হ্যাঁ, তারপরে তো ওনার সান্নিধ্যে আমি অনেক গুরুজির কাছেও গেছিলাম, অভয় স্যারের কাছে গেছিলাম, এখন আন্টির কাছেও যাচ্ছি। আর
আমি কয়ার করতাম, মানে উনি আমাকে নিয়ে গেছিলেন কয়ারে, তারপর থেকে তো রেগুলার যাতায়াত নিজেই করতাম। কয়ারে তখন কে ছিলেন, পরিচালনা কে করতেন? আমি প্রথমে করেছিলাম ক্যালকাটা পিপলস স্কয়ার, আচ্ছা। তারপরে ওখান থেকে পিপলস স্কয়ারে ছিলেন স্নিগ্ধা ব্যানার্জি, সমরেশ ব্যানার্জি, আর ক্যালকাটা কয়ারে এখনও তো আছেন যারা, কল্যাণ সেন বরাট, উনি বর্ধমানে এসেও অনেকবার আমাদের সাথে খুব আপনি ভালো মানে কল্যাণ সেন বরাটের ছাত্রী বা শিখেছেন এরকম কি বলা যাবে? না না না, একদমই না, আমরা ওনাদের টিমে করতাম। কল্যাণদা তো গানের লোক, হ্যাঁ, আমরা করতাম টিমে। টিম বলতে তখন কোহিনুরদার এত স্কুলের ব্যাপারটা ছিল না, হ্যাঁ, তখন ও কোহিনুরদারাও নাচ করতেন, মানে টিমের হয়ে নাচ মানে করতেন। কোহিনুর বরাট যে এখন কবিরদা, হ্যাঁ, কবিরদা কোহিনুরদা সবাই মিলে নাচ করতেন, সেই সময় আপনাদের সঙ্গে নাচ করেছেন? হ্যাঁ হ্যাঁ, নাচ করতেন। তারপরে এখনো এই রিসেন্ট কিছুদিন আগে নৃত্য উৎসবে এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে বললো ওই তো কীরকম, মানে আমি তখন খুব রোগা ছিলাম, এবার বলছে বা বর্ধমানের চালের এত গুণ, এরকম অবস্থা করে দিয়েছে তোকে। তো যাই হোক, যা হয়, তখন ছোটও ছিলাম, আর মেয়েদের তো এমনি মানে পারিবারিক একটা ব্যাপার থাকেই, সব মিলিয়ে আর কি চেহারাটাও বেড়ে গেছে, কিছু করার নেই। তা যাই হোক, ওইসব নিয়েও কথা হলো, ভালো লাগে, মানে ওনাদের সঙ্গে দেখা হয়ে আবার যেন মনে হলো আবার যেন চলে যাই। তারপরে যেটা বর্ধমানে স্কুল, মানে নাচের স্কুল শুরু করলেন যেটা, হ্যাঁ, যখন প্রথম নাচের স্কুল শুরু করলাম 96-এ, তখন একটি স্টুডেন্ট নিয়ে আমি 1 বছর শিখিয়েছিলাম তাকে, এখান থেকে হাওড়ায় নিয়ে যেতাম পরীক্ষা দিতে। আচ্ছা। এই ব্যাপারগুলো হতো। এবার হতে হতে দেখলাম যে না, একটা কিছু করতে হবে, এরমভাবে হবে না। তো দিদিভাইকেও বললাম, তখন আমি বর্ধমানে একটা প্রোগ্রাম করলাম। প্রোগ্রাম বলতে আমার এলাকাতেই ব্লিজ মাঠে একটা প্রোগ্রাম করলাম। মানে আপনার এই নাম তখন আমাকে সত্যি কেউ চেনে না, আপনার এই একদমই চেনে না। সংস্থার নাম কি তখন থেকেই আছে? হ্যাঁ, তখন 96-এ মাই নামটা দিয়েছিল স্পন্দন, সেই নামই এখনো আছে? হ্যাঁ একদম, মানে আপনার মায়ের দেওয়ার নাম? মায়ের দেওয়ার নাম। আচ্ছা, হ্যাঁ, সেইখান থেকেই আর কি। যাই হোক, স্পন্দনের উদ্যোগে অনুষ্ঠানটা করেছিলেন? হ্যাঁ, স্পন্দনের নাম করেই আমার কিছু, মানে কলকাতায় আমার স্কুল ছিল, কলকাতা বলতে আপনার লিলুয়ায় ছিল, হাওড়া জুট মিলে ছিল, এরকম কিছু স্কুল ছিল, সেগুলো টুকটাক ওদের সবাইকে টুকটাক টুকটাক করে এনে, প্লাস আমি যে স্কুলে শিখেছি সেখানকার কিছু স্টুডেন্ট এনে একটা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানের ভিত্তিতে আজকে, সেটা কত সালে ছিল অনুষ্ঠান? 96 নয়, 97। তারপরে চলছে আস্তে আস্তে, এখন মোটামুটি চেষ্টা করি সবাইকে নিয়ে মানে কাজ করার। মূলত আপনি কোন নাচটা মানে উপর জোর দেন, আর তার সঙ্গে কি কি নাচ শেখান? আমি মূলত ভরতনাট্যমটাই করাই, কত্থকও করাই, তার সাথে রবীন্দ্রনৃত্য, লোকনৃত্য, ক্রিয়েটিভ, সব রকমই করতে হয়। এই গার্জেনরা যে আপনার কাছে মেয়েদের দেয়, মেয়েরা আসে, অনেক কম বয়সে আসে, এমন কি হয় যে মেয়েরা আসছে কিছুদিন পর, মানে যেটাকে বলে ছুট হয়ে গেল, মানে কিছু সংখ্যক মেয়ে রয়ে গেল, কিছু সংখ্যক মেয়ে কিন্তু পারিবারিক কারণে বা পড়াশোনার চাপের জন্য তারা আর আসছে না, কমে গেল একটা বয়সের পর, সেটা কি হয়, বা কোন বয়সের পর মেয়েরা আসে না? সেটা ঠিক ক্লাস 8 থেকে 9-এ ওঠা, আর যদি দেখা যায় 9-10টা থেকে গেল, তাহলে তারা কিন্তু এখনও রয়ে গেছে। তারা এখনও বলতে কেউ স্কুল টিচার হয়ে গেছে, কেউ চাকরি করছে, কেউ রেলে চাকরি করছে, কেউ প্রফেসর হয়ে গেছে কলেজে, তারাও আসছে। কিন্তু তারা কিন্তু কোনো দিনের জন্য ছাড়েনি, নাচটাকে ছাড়েনি। মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, সবই দিয়েছে। কিন্তু গান যেমন ধরুন ঘরে একাও রেয়াজ করে গানের ইয়েটা রাখা যায়, একা করে বা বাড়ির লোককে শুনে গানের যেমন চর্চাটা রাখা যায় রেয়াজ করে, নাচ কি প্রোগ্রামের মধ্যে না থাকলে, মঞ্চে না থাকলে, শুধু বিয়ের পর একা সেইভাবে নাচটাকে রাখা যায় না? প্র্যাকটিস এমনই একটা জিনিস, প্র্যাকটিস ছাড়া কিছু। কিন্তু নাচ কি একা ঘরে, সে গানও থাকে না, নাচ কেন, গানও থাকবে না, একা কি আর প্র্যাকটিস, মানে একা প্র্যাকটিস কি সেইভাবে রোজ যদি সে করে, যে আমি যেমন খাবো অভ্যাসে দাঁড়ায়, আমার রোজকার কাজের সাথে যদি নাচটা থাকে তাহলে থাকবে। পেশাদার নৃত্যশিল্পী বা পেশাদার ধরুন সে শিক্ষিকা, নাচকে পেশা হিসেবে নিতে গেলে তাকে কি করতে হবে, মানে তাকে কতটা শিখতে হবে, কোন পর্যায় পর্যন্ত শেখার পর সে নাচের স্কুল করতে পারে, শেখাবার জন্য সে এগিয়ে যেতে পারে? প্রথমে নাচটাকে নেশা করতে হবে, নেশা না করলে পেশায় আসবে না। যেটাকে
নিয়ে আমি রাস্তায় চলবো, সেটা যদি আমার সঙ্গী করে না নিতে পারি, না ভালোবাসতে পারি, তাহলে সেটা হবেই না, কোনো মতেই হবে না। আগে ভালোবাসো, আগে সেটাকে নিজের নিয়মের মধ্যে বাঁধো, তারপর এগিয়ে চলো। আপনার ছাত্রছাত্রীদের মধ্যে মানে আমরা সাধারণত মঞ্চে দেখি, আপনি এটা ভালো বলতে পারবেন, ছাত্রীদের সংখ্যা বেশি, ছাত্রদের সংখ্যা কম। নাচের প্রতি আগ্রহটা মেয়েদেরই মনে হয় একটু বেশি থাকে। তা আপনার এটা কি মনে হয়, মানে ছাত্র অনুপাতে ছাত্রীর সংখ্যা কি বেশি হয়? গার্জেনরা কি মেয়েদেরই বেশি নিয়ে আসে? একদমই তাই। আমারও যেমন তিনটে ছেলে আছে, জানি না কতদিন থাকবে। ছেলেগুলো আসে, একটু করে বড় হয় আর চলে যায়। তার একটাই কারণ, ওই যে মা বলছে, ও ঠাকুমা বলছে নাচ শিখলে মেয়ে হয়ে যাবে, এইরকম একটা মানে ব্যাপার। কিন্তু আমরা দুজন গুরুজি আমাদের আছেন, দুজন গুরুজির কাছে শিখেছি, তারা কিন্তু পুরুষ। সে তো নাম করা নাম আমাদের করা উদয় অনেক শঙ্কর, পুরুষ আছেন। হ্যাঁ, অনেক নৃত্যশিল্পী আছেন একদম। পুরুষ। হ্যাঁ, এবার আমাদের ওটাই যে ছেলেদেরকে বেঁধে রাখা খুব কঠিন নাচের জন্য। অন্তত যদি বেঁধে যায় তাহলে থাকবে। আপনার ছাত্রীদের মধ্যে এই নাচকে পেশা হিসেবে নিয়ে প্রতিষ্ঠা পেয়েছে, বা মনে হচ্ছে আপনার এই নাচে পেশা হিসেবে নিয়ে আগামী দিনে প্রতিষ্ঠা পাবে, এরকম আপনার ছাত্রী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রীতিমতো 7টা স্টুডেন্ট রেগুলার স্কুল করছে। হ্যাঁ, তাদের অনেক স্টুডেন্ট, মোটামুটি 30-এর উপর স্টুডেন্ট হয়েছে। একজনের 60টাও হয়েছে, চলছে। নাচের স্কুল করে ছাত্রছাত্রীদের শিখিয়ে একটা প্রতিষ্ঠা পাওয়া যায় পেশাদার। আর একটা হচ্ছে বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান, টিম ওয়ার্ক। না, বিভিন্ন অঞ্চলে নিজের যে নাচ, তার সঙ্গে ব্যাকআপ শিল্পী থাকতে পারে, নিজের একটা নাচের প্রোগ্রাম করা যায়। এই যে নিজের নাচ করা, এর কি কোনো বয়সের ব্যাপার আছে? না না, বয়সের ব্যাপার নেই, যতদিন করতে পারবো করব, এরকম ব্যাপারটা। তার মানে স্টেজ পারফরমেন্স এবার মানাতে হবে যে আমার কোন বাচ্চাদের সাথে আমি আমি নিজে পারফর্ম করতে গেলে আমাকে ভাবতে হবে সিনিয়র একটু, একদম ছোটদের সাথে আমি করতে পারবো না। হ্যাঁ, সেটা মানাবেও না, দৃষ্টিকটুও লাগবে। এবার করা যেতেই পারে, ওটা কোনো আপত্তি নেই। আপনি যত বয়স অবধি সে যদি নাচ করতে পারে, স্টেজ পারফর্ম করতে পারে, তার যদি শরীরে কোলায়, অবশ্যই করতে পারে, যত দিন ইচ্ছা। আচ্ছা, নৃত্যশিল্পীর সঙ্গে এই একটা প্রশ্ন আপনাকে করছি, নৃত্যশিল্পীর সঙ্গে মানে আমি মহিলা শিল্পী আর কি, সৌন্দর্যের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, আগে তো দেখুন আপনিও এটা স্বীকার করেন? একদম, এটা আগে অবশ্যই দেখুন একটা নাচ, আমি সাপোজ বলছি, মঞ্চে আমরা করতে উঠলাম, যেমন তেমন একটা শাড়ি পরে করলাম, যার যা ইচ্ছা পরলাম, সেটা তো একটা দৃষ্টিকটু লাগবে। সেরকম দেখুন ব্যাপারেও তাই। বিশেষ একটা আপনি নৃত্যনাট্য করছেন বা বিশেষ একটা নাচ করছেন, সেখানে কি আপনাদের মানে আপনার কি মনে হয় এই মেয়েটা একটু দেখতে সুন্দর, নাচ ভালো করলেই হবে না, তার মধ্যে সৌন্দর্য মানে দেখতে কতটা, এইটা কি তখন একটা বিচারের মধ্যে আসে? না, বলি তাহলে মানে আপনি যখন সুন্দর অসুন্দরের ব্যাপার বলছি, তাহলে রবীন্দ্রনাথ সেটাও তৈরি করে গেছেন। যেমন চিত্রাঙ্গদা, কুরুপা সুরূপা, দুটো মানে একটা মহিলার দুটো ক্যারেক্টার। তখনই আমরা সেক্ষেত্রে কি করি, যে খুব ভালো নাচতেই হবে তাকে, যে কুরুপা হচ্ছে তাকেও ভালো নাচতে হবে, তাকে একটু বেশ মানে ছেলে ছেলে দেখতে হবে, একটু তার ফেস কাটিংটা অন্যরকম হলে অসুবিধা নেই। এবার যে সুরূপা হবে তাকে খুব সুন্দরী হতে হবে। কিন্তু শেষ মতো বিচার হবে তার নাচের পারদর্শিতার উপর। একদম তাই। মানে রূপটা সেখানে না, রূপটা সেখানে অবশ্যই প্রাধান্য নয়, কিন্তু দেখন্তি ব্যাপার থাকেই, যে কুরুপা হবে তাকেও সেই মানে সেই সৌন্দর্যটা আনতে হবে, যে দেখতে যেন খারাপ, নাচের মধ্যে তার সৌন্দর্যটা আনতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। শেষ কথা হচ্ছে তার নাচের পারফরমেন্স কেমন। আপনাকে বলি যে এই যে আপনি এত নাচ শেখাচ্ছেন, আপনি ভরতনাট্যম করেছেন, তারপর আপনি কত্থক শিখেছেন, অন্য নাচ করেছেন, আপনাদের যে আপনি ঘুঙুরের প্রশ্ন যদি আসি, আপনি প্রথম ঘুঙুর পরে ছোটবেলা থেকে কি পায়ে ঘুঙুর? হ্যাঁ, ছোট থেকেই মোটামুটি শিখেছি, তবে থেকেই শুনেছি ঘুঙুর সঙ্গের সঙ্গী, কারণ আমরা তো ক্লাসিক্যাল দিয়েই শুরু করেছি। এবার ঘুঙুর পরে নাচ করার জন্য কি আলাদা প্রশিক্ষণ, আলাদা তালিম, এইসবের কিছু প্রয়োজন হয়? হ্যাঁ, প্রয়োজন তো হয়। দেখুন, শাস্ত্রীয় নৃত্যটা ঘুঙুর ছাড়া হয় না, যে কোনো শাস্ত্রীয় নৃত্যে ঘুঙুরের প্রয়োজন অবশ্যই। এইবার আসা যাক অন্য কোনো নৃত্যে,
রবীন্দ্রনৃত্যে ঘুঙুর চলে না এই কথাটা আমি বর্ধমানে এসে দেখছি, কিন্তু কোনো বইতে লেখা নেই এই কথাটা যে আপনি কি ঘুঙুর চলে না। রবীন্দ্রনৃত্যে ঘুঙুর ব্যবহার করেন? আমি করি। কিন্তু এখন যেটা কন্টেম্পোরারি নৃত্য যেটা বলছে যে আধুনিক কিছু গানের সঙ্গে লোকগানে হয়তো লোকগানে ইউজ হয়, হ্যাঁ। সব ক্ষেত্রে না হলেও ইউজ হয়। কিন্তু কিছু বাংলা গান সেখানে আমরা দেখি যে ঘুঙুর ছাড়াই নাচে, সেইখানে কি আপনার মনে হয় ঘুঙুরের ব্যবহারটা তারা ঠিক জানে না বলে সেটা কি ব্যবহার হয় না? না, সেক্ষেত্রে ঘুঙুরটা প্রয়োজন হয় না বলে হয়তো ব্যবহার হয় না। হ্যাঁ, যদি বাংলা গানও সেরকম কোনো গান যেমন বাজে গবিনা, এটা একটা রিদিমি গান, এখানে একটা ঘুঙুর ইউজ আমরা কিন্তু করতেই পারি। ঘুঙুরের জন্য তো আলাদা রিদিম, আলাদা পায়ের ছন্দ লাগে, এটা তো আলাদা একটা মানে যখন কোনো নাচ আমরা তালে বেঁধে নেব তাতে আমরা ঘুঙুরটা ইউজ করতে পারবো, কিন্তু বেতালা নাচছি তার ঘুঙুর পরে সেটা তো দর্শকের কানের মানে একটা দৃষ্টি শোনার একটা শব্দ বিচ্ছিরি শুনতে লাগবে। একটা কথা শোনা যায়, কেউ যখন নাচ ছেড়ে দেয়, নাচ থেকে অবসর নেয়, তখন অনেকে বলে আমার ঘুঙুরটা তুলে রেখেছি, মানে সে নাচ থেকে হয়তো বিদায় নিল, অবসর নিয়েছে। একদম। তা এই নাচের সঙ্গে ঘুঙুরের সম্পর্ক মানে কতটা? ঘুঙুরের সাথে তো নাচের সম্পর্ক সম্পূর্ণভাবে মানে বন্ধন যাকে বলা যায়, ঠিক আছে। এবার ঘুঙুর ছাড়া নাচ হয় না। তবে আমরা কি মডার্ন ডান্সে করব, মডার্ন ডান্স বলতে যেগুলো ওয়েস্টার্ন ডান্সে ঘুঙুর চলে না। আপনি যেখানে ইন্ডিয়ান ডান্সে ঘুঙুর মাস্ট। আপনি যেখানে একজন ভারতনাট্যম শিল্পী, ভারতনাট্যম শেখান, যেখানে আপনি কত্থক শেখান, যেখানে রবীন্দ্রনৃত্য শেখান, যেখানে লোক গানের উপর আপনি নাচ করেন, সেখানে বর্তমান যুগে যে কিছু নাচ হয় যেটা অন্ধ অনুকরণ, হিন্দি বলিউডের বা বাংলা সিনেমার বা একবারে আধুনিক কিছু যার নাচে থেকে সেখানে শারীরিক কসরত যেটা বলে, শারীরিক কসরত হয়তো ভর দেওয়া, এইগুলোকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন? আমি প্রথমত বলি এই কারণে কিন্তু টিভি দেখা ছেড়ে দিয়েছি। আমার ঘরে টিভি নেই, হ্যাঁ, কারণ ওই রিয়েলিটি শোগুলোতে এমন মানে ভল্ডার, এমন শারীরিক কসরত প্রচণ্ডভাবে মানে দিয়ে কি বলবো মাথা যন্ত্রণা কাজ। এবার ওগুলোকে নাচ বলে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, ওয়েস্টার্ন ভালো দরের ওয়েস্টার্ন হ্যাঁ, আছে, অনেক তো হিন্দি গান, অনেক, লতার হ্যাঁ, গান, ওগুলো মাধুরী ওয়েস্টার্ন আলাদা দীক্ষিত, জিনিস, আর হেমা- এগুলো ওয়েস্টার্ন নয়, এগুলো হচ্ছে কি বলবো জিমন্যাস্টিক, কত সাবজেক্টটাই আলাদা। কত ভালো ভালো নাচ আমাদের রেখার বইয়ে আমরা দেখেছি, তার আগে বৈজয়ন্তীমালার দেখেছি, কত ভালো ভালো নাচ। সেই নাচগুলোর কথা আমি বলছি না, আমি বলছি যে শুধু শারীরিক কসরত, ভল খাচ্ছে, আর্চ করছে, এই হচ্ছে, এগুলো কি আপনি নাচের মধ্যে ফেলবেন? না, একদমই না, বললাম তো জিমন্যাস্টিক, একদমই জিমন্যাস্টিক, ওরা সাবজেক্টটাই আলাদা। ও মানে অভিভাবকদের মানে অনুরোধের চাপে ছাত্রছাত্রীদেরকে কোনো অনুষ্ঠানে কি এই ধরনের নাচ আপনাকে করতে হয়? না, আমার প্রথম থেকেই বলা থাকে, আমার বিষয় আমার কার্ডে ফর্মে দেওয়া আছে যে এই বিষয়গুলো আমাদের শেখানো হয়, এই বিষয় যদি শেখে তাহলে আসবে, নাহলে আসতে হবে না। অভিভাবকদের অনুরোধে কি তার একটু কম বয়সে আপনার মনে হচ্ছে হয়তো এখনো মঞ্চে ওঠার উপযুক্ত হয়নি, তাও অভিভাবকদের অনুরোধে কি তাকে আপনাকে মঞ্চে তুলতে হয়, এরকম ব্যাপার কি আছে? না, সেরকম চাপে আমি কোনোদিন পড়িনি, পড়তে হয়নি আর কি, কারণ আমি প্রথমেই বলে দিই তৈরি না হলে কিন্তু মঞ্চে ওঠাবো না। প্রথমেই বলে দিই, ভর্তি হওয়ার সময় বলে দিই যে একটু তৈরি হবে, হ্যাঁ কোনো ক্ষেত্রে বাচ্চা প্রয়োজন হয়, সেই সব ক্ষেত্রে বাচ্চা বেছে নেওয়া হলো, কিন্তু সেটা প্রয়োজনের ওপরে, আর দরকার আগে শিখুক তারপর। আপনি তো বর্ধমানে অনেক অনেক প্রোগ্রামে যান, বড় বড় প্রোগ্রামে যান, দেখেন, কোথাও হয়তো বিচারকের আসনেও থাকেন আপনি, তা আপনার কি মনে হয় ঠিক তৈরি হওয়ার আগেও কিছু বাচ্চাকে অনেকে মঞ্চে তুলে দিচ্ছে? হ্যাঁ, ভীষণভাবে মনে হয়। সেটা তার পক্ষে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা আপনার কি মনে হয়? না, সেটা মোটেও ভালো হচ্ছে না। সে জানে আমি সব পারি, আমি সব পারছি, তার মধ্যে সেটা চলে আসছে না, সে শিখবে কেন? মানে তো সম্পূর্ণ শিক্ষার আগেই সে মঞ্চে উঠলো, তার সোশ্যাল মিডিয়া দিল, অনেক প্রশংসা পেলো, মা বাবা চাইছে, এই জিনিসটা কি দেখা যায়? হ্যাঁ, না, আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি সেটা না, করতে আপনি দিই যে না। অন্য হ্যাঁ, অন্য ক্ষেত্রে অবশ্যই দেখতে পাই, বিভিন্ন মেলায় আপনি আমি থাকেন, এক এক সময় বলেও ফেলি মায়েদের, মানে খারাপ লাগে বলতে, কিন্তু বলে ফেলি যে আগে তৈরি হোক। এবছরই মানে স্বাস্থ্যমেলাতেই বলেছি।
মানে একবারে সরাসরি সেই গার্জেনদের বলে দিয়েছে। হ্যাঁ, গার্জেনদেরই একজন গার্জেনকেই বলেছে, তো মানে দাঁড়াতেই পারছে না, সে নাচ করবে কি? ও আগে দাঁড়াতে শিখুক, সে কেঁদেই একসার, কিন্তু তার মা তাকে নাচ করাবেই। বর্ধমানে যে আমাদের ধারা, বর্ধমান কোনো বাংলার কথাই বলতে পারি, আমরা একসময় দেখেছি, আপনি বললেন আপনি কলকাতার বিভিন্ন কোয়ারে করেছেন। নাচ তো বিনোদনের ব্যাপার আছে, মানুষকে আনন্দ দেওয়ার জন্য নাচ, কিন্তু নাচের মধ্যে যে একটা বার্তা দেওয়া, যে নাচটা ধরুন সুকান্ত রানার কিংবা জন হেনরি, ওই সেই রেল লাইন যাবে বলে সে পাথর কাটছে, বা কৃষকের যে ধান কাটে। ন্যায্য পাওনার জন্য নাচের মাধ্যমে যে বার্তা দেওয়া, এই বার্তা দেওয়ার যে নাচ, এইটা কি আগের তুলনায় এখন কমেছে? একদমই কমে গেছে, একদমই কমে গেছে। আমরা কলকাতায় প্রত্যেক বছর মানে 3 থেকে 4 বার একটা অনুষ্ঠান করতে যাই। একটা হচ্ছে বাংলাদেশ বইমেলা, আর একটা হচ্ছে বই মানে যেটা বাংলা ভাষা দিবস, আমরা এই রিসেন্ট করে এলাম, 20 তারিখে গেছিলাম। তা ওই 20 তারিখ আর পয়লা বৈশাখ, এই দুটোতে মানে একটা করে বিষয় বলে দেওয়া হয় যে এই বিষয়ের ওপর করো, ওইটা হয়তো বার্তা হিসেবে ধরা যেতে পারে। কিন্তু আগে আমরা যেমন জন হেনরির যেটা বলছেন, আমরা নিজেরা মঞ্চ করেছি, আমরা মানে কয়ার করেছি, যেহেতু রানার এখনো অবধি চলছে। তা এইগুলো, এই সমস্ত বার্তা কিন্তু এই সমাজে নেই। মানে নেই মানে কি, কমে গেছে? একদমই কমে গেছে। মানে হ্যাঁ, যেগুলো পথনাটিকাগুলো হয় খুব কম সেগুলো তবে বর্ধমানে খুব একটা দেখিনি। আপনি কলকাতায় আপনি গেছেন অনেক, কলকাতায় যে প্রোগ্রামগুলো করেন, তার অভিজ্ঞতা যদি কিছু বলেন। কলকাতার অভিজ্ঞতা বলতে গেলে তো অনেক, একটু সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ সেটাই। আমি পয়লা বৈশাখ নিয়েই বলি। আমি এখান থেকে আমরা বাস নিয়ে যাই, প্রায় 60-70 জন মতো যাই। মানে আমরা এখান থেকে বেরোই ভোর 4টের সময়। হ্যাঁ, সবাই থকে থকে দাঁড়িয়ে থাকে, তাদেরকে তুলে নিয়ে আমরা মানে কলকাতায় জাদুঘরে আমাদের মেকআপ হয়, জাদুঘরে মেকআপ করে। কি বয়সী ছেলে ছাত্রছাত্রী? একটু বড়, মোটামুটি 7-8। আচ্ছা। হ্যাঁ, ওইটা একটা ভীষণভাবে মানে সবাই যেতে চায়, আমি নিতে পারি না, এবার একটাও তো লিমিটেড ব্যাপার আছে। ওইটা করে আমরা জাদুঘর থেকে রবীন্দ্র সদন অবধি একটা ছোট্ট র্যালি যায়। ওইটা খুব মজার, মানে খুবই, বাচ্চারাও ভীষণ আনন্দ করে, বাবা মারাও ভীষণ আনন্দ করে। এটা কত সাল থেকে করছেন? এটা করছি আমরা 2006-7 থেকে। প্রতি বছরই করে আসছেন? প্রত্যেক বছর। আর এই যে ভাষা দিবসেও প্রত্যেক বছর যাই। 20 তারিখ সারা রাত থাকি, 21 তারিখ ভোরবেলা মানে ওই রাত্রির 2:30 সময় যে পেপারের গাড়িটা আছে, ওই গাড়িটায় ফিরি। লোকাল ট্রেন। আপনার সঙ্গে ছাত্রছাত্রীরা? হ্যাঁ। এটা একদম সিনিয়র মেয়েরা যায়, যারা একদম মানে নিজেদেরকে নিজেরা বুঝতে শিখে গেছে। এইবার আপনারা কি ধরনের অনুষ্ঠান করেছিলেন? এবার আমাদেরকে বলে দিয়েছিল পুরুলিয়া বা বাংলাদেশের যে থিম, সেরকম কিছু করতে, আমরা তাই করেছিলাম। কোন গানের উপর করেছিলেন? আমরা করেছিলাম একটা মানে আঞ্চলিক কবিতার উপরে, যে রবীন্দ্রনাথ নিয়েই কবিতাটা। রবীন্দ্রনাথের যে গানগুলো নিয়ে অ্যাডভার্টাইজ হচ্ছে, রবীন্দ্রনাথের গান নিয়ে যে যেখানে পারছে লিখে দিচ্ছে, আমরা যেমন ফেসবুকে আমরাও লিখছি, ওইগুলোকে নিয়ে একটা কবিতা আঞ্চলিক ভাষায়, হ্যাঁ, রবীন্দ্রনাথের। আর তারপরে আমরা করেছিলাম কি করলাম, আল্লাহ মেঘ দে পানি দে, রংপুরের, বাংলাদেশের রংপুর, আর পালতুলিয়া দে, ওরা যেরকম থিম বলেছিল 3টে গানের কোলাজ করে ওটা করেছিলাম। রবীন্দ্র নৃত্য মানে আপনি অনুষ্ঠানে সুযোগ পেলে রবীন্দ্র নৃত্য আপনার কতটা পছন্দ? ভীষণভাবে পছন্দ। আপনার মনে হয় যে আমাদের বর্ধমান বা বাংলার যারা দর্শক শ্রোতা কোন ধরনের নাচ বেশি পছন্দ করে? রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য? না, বর্ধমানের লোক কিন্তু ক্লাসিক্যাল ডান্স পছন্দ করেন, এটা একটা বিষয়। কারণ ক্লাসিক্যাল প্রোগ্রাম দেখতে লোকে যায়, এটা ভালো লাগে। কারণ বর্ধমান উৎসব এমন একটা জায়গা যেখানে শাস্ত্রীয় নৃত্যের অনেকটা জায়গা করে দেয়। হ্যাঁ, এবার আমি আপনাকে স্লট দিচ্ছি এতটা, আপনি যা ইচ্ছা করবেন, কিন্তু বর্ধমানবাসীর মধ্যে আছে, শাস্ত্রীয় নৃত্য আছে। আর রবীন্দ্রসঙ্গীতের প্রতি মানুষের যেমন ভালোবাসা, হ্যাঁ, যেমন বসন্ত মাস্টার তো রবীন্দ্রসঙ্গীত নিয়েই চলবে, রবীন্দ্র নৃত্য নিয়েই চলবে। কিন্তু বসন্ত কালটা রবীন্দ্রনাথেরও, বসন্ত হচ্ছে মানে প্রিয় ঋতু, আর আমাদের এখনকার প্রজন্মেরও ঋতু কিন্তু বসন্তই প্রিয়।
তা এখন ওই বসন্তকাল বলতে গেলে তো বসন্ত উৎসব মানে তো রবীন্দ্রনাথের ওইটাই তো, প্রচুর গান। রবীন্দ্রসঙ্গীত ছাড়া অসম্ভব। এই রবীন্দ্র নৃত্যের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে কি বেশি একটু উৎসাহ, বেশি আগ্রহ? কারণ ছোটবেলা থেকেই রবীন্দ্র গান শুনে শুনে একটা রবীন্দ্র গানের প্রতি একটা আলাদা ভালোবাসা। হ্যাঁ, রবীন্দ্র নৃত্য সবাই ভালোবাসে, আমার স্টুডেন্টরাও ভালোবাসে। এবার একটা যেটা বলতে চাইছি যে এই যে সোশ্যাল মিডিয়া যে আপনার নাচের ভিডিও দেন বা অন্য কেউ দেয়, সোশ্যাল মিডিয়া আপনাদের প্রোগ্রামগুলো দেখা যায়, অনেক মানুষের কাছে পৌঁছয়। এইটাকে, এই সোশ্যাল মিডিয়াটাকে আপনি কতটা সদর্থক মনে করেন, যে এটা কতটা আপনার ভালো কাজে ব্যবহার হচ্ছে নাকি ভালো কাজে ব্যবহার হচ্ছে না? সোশ্যাল মিডিয়া সত্যি কথা বলতে নাচ, ফেসবুক, হ্যাঁ ইউটিউব, নাচ গান নেওয়াটা লোকে জানলো বেশি কখন? করোনা পিরিয়ডে, তাই না? লকডাউন পিরিয়ডে মানুষ জানলো যে হ্যাঁ এটা করলে লোকে নেবে, সেই থেকে যেহেতু মঞ্চ বন্ধ ছিল সবাই ঘরে নাচ করে দিত, ঘরে নিজেদের গ্রাউন্ডে নিজেদের সব করে দিত, সেই থেকে এটা এখন সবার নেশায় চলে গেছে। সবাই মোটামুটি ইউটিউব চ্যানেল মোটামুটি সবাই খুলে ফেলেছে যারা একটু বড় নাচ করে। কিন্তু এটাতে একটা সুবিধাও আছে, মঞ্চ পেতে হবে, কাউকে হয়তো ধরতে হবে বা নিজে করতে গেলে অনেক খরচা, তার থেকে একটা নদীর ধারে বা একটা সুন্দর বাগানে আমি একটা সুন্দর একটা নাচ করে একটা ভিডিও করে পোস্ট করলাম, এটা তো বেশ ভালো। এটা তো ভালোই, কিন্তু মঞ্চে একটা যে গ্ল্যামারটা থাকে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই গ্ল্যামারটা থাকে না। কিন্তু মঞ্চের প্রোগ্রামগুলো তো সোশ্যাল মিডিয়ায় দিলে আরো বেশি লোকের কাছে হ্যাঁ দেখছে, কিন্তু আমি যখন মঞ্চে নাচ করছি আরো যে সামনে যে সরাসরি যারা লোক রয়েছে তাদেরকে দেখে যে এক্সপ্রেশনটা আসবে সেটা কিন্তু রুমের মধ্যে আসবে না, সেটা বন্দি জায়গায় আসবে না। এই যে মঞ্চে এত আলো, ওর সামনে আপনারা প্রোগ্রাম করছেন, আলো থাকছে, ঝলমল করছে, লাইট সাউন্ড, আর ধরুন একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশে একটা নদীর ধারে বা একটা সুন্দর বাগান, সেখানে একটা নাচের ভিডিও করে পোস্ট করা হচ্ছে, দুটো সৌন্দর্যের দিক থেকে দুটোকে কিভাবে বিচার করবেন? ওইটা যেটা আপনার মানে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা পোস্ট করছি সেটার জন্য ওটা ঠিক আছে, অনেক নদীর সামনে একবারে প্রাকৃতিক পরিবেশে, হ্যাঁ প্রাকৃতিক পরিবেশের জন্য ওটাও আমি ভুল বলবো না, মঞ্চও ভুল, ওটাও তো সুন্দর লাগে। হ্যাঁ ওটা সুন্দর লাগে, ওটা কিন্তু ফেসবুকে সুন্দর লাগে, লোকের মধ্যে মনের মধ্যে যাচ্ছে না। আপনি যখন মঞ্চে নাচ করছি লোকের যে মনে ঢুকতে পারছি, একবারের জন্য থেকে যাচ্ছি, কিন্তু সেটাকে আমি বারবার খুলে দেখব। এই যদি নাচের ক্ষেত্রে বলা হয়, এটা কি মানে একটু মানে সবার ক্ষেত্রে নয়, যারা একটু মানে আর্থিকভাবে দুর্বল সেই পরিবারের কাছে কি এই নাচ শেখানো, বিভিন্ন যত প্রোগ্রাম করবে তার ড্রেস, তার সঙ্গে তার আনুষঙ্গ গয়না ফয়না নাচের জন্য লাগিয়ে ভালো করতে গেলে, এটা কি একটু চাপ হয়ে যায়? একদম, খুবই চাপ হয়, খুবই চাপ হয়। আমি যেমন আমার নিজস্ব, আমরা যে অনুষ্ঠানে প্রোগ্রাম করতে গেলে কিছু পারিশ্রমিক তো পাই, সেই দিয়ে কিন্তু আমি নিজের ক্ষেত্রে বলছি আমি প্রচুর ড্রেস বানাই। হ্যাঁ, আমার মেয়েদের ক্ষেত্রে হয়তো কস্টিউমগুলো নিজেদের, কারণ ওইটা তো এক একজনের এক একটা মাপ থাকে, যেমন ধরুন ঘাগরা বা কোনো স্টোল, কোনো মেকআপের জিনিস, ওগুলো কিন্তু আমরা স্পন্দন থেকে বের করি, মানে গয়নাগুলো আপনি, হ্যাঁ যতটা পারি, বিশেষত যার মধ্যে প্রতিভা, কিন্তু আর্থিক প্রতিবন্ধক, তাদেরকে চেষ্টা করি কিছু করিয়ে দেওয়ার, নিজে না পারলে কারুর থেকে চেষ্টা করি যে একটা মেয়ের এটা বানাতে হবে, একটু যদি দেখো, এরকম অনেকেই আছেন তো যে দেয়, বানিয়ে দেয়। বর্ধমান শহরে যে বড় বড় প্রোগ্রামগুলো হয়, অনেকেই অন্তত নাচের টিম, গানের টিম, এদেরকে কিছু তাদের সামর্থ্য অনুযায়ী, সবাই যে বেশি দিতে পারবে তা নয়, সামর্থ্য অনুযায়ী কিছু দেয়, বিভিন্ন মেলা, বিভিন্ন উৎসব, সবাই কি দেয়? না না, সবাই দেয়। কিন্তু আপনার কি মনে হয় এতজনকে নিয়ে যাওয়ার পর কিছু তো পারিশ্রমিক দেওয়া উচিত? মানে তাদের একটা এতজন ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে, গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া, টোটো ভাড়া। হ্যাঁ বলি, যদি এরিয়ার বাইরে যাই, বর্ধমানের বাইরে যাই, তাহলে তো অবশ্যই পয়সাটা দরকার, কারণ আমরা যাব কী করে। আর যদি মনে হয় যে আমরা এরিয়ার মধ্যে করছি, যে এই অনুষ্ঠানটা করলে যা কটা বাচ্চা নাচ করবে, ওরা করুক। আমরা শেষ প্রশ্ন, আপনার আগামী দিনের এই নৃত্য নিয়ে আপনার পরিকল্পনা কি আছে? আপাতত তো সামনে বসন্ত উৎসব, সবাই মিলে এখন সেটা নিয়ে মাপতে হবে,
তারপরে আর হ্যাঁ হ্যাঁ বলছি। আর যেটা সব থেকে বড় কথা, আমি যারা নাচ করে তাদেরকে বলছি, নাচকে ভালোবাসো আর নাচকে নিয়মিত নিয়মের মধ্যে বেঁধে নাও। যে আমি রোজ না পারি, যে কোনো একটা টাইম, সপ্তাহে 3টে দিন বা 4টে দিন আমি এই সময়টা নাচ করব, নিয়ম বেঁধে নিয়ে চলবো। আপনার নিজস্ব যে পরিকল্পনা যে আপনার নাচের স্কুলটা আছে, এটাকে বাড়াবো বা আরও 2 জায়গায় সেন্টার করবো বা কোনো একটা নৃত্য উৎসব, এই নিজস্ব কিছু পরিকল্পনা কি আপনার আছে নাচ নিয়ে? আমার এমনি বর্ধমান শহরে 4টে সেন্টার আছে। হ্যাঁ, এইটা কল্পতরু মাঠ, আলমগঞ্জ, আর মির্জাপুর চিত্রাঙ্কন, আর একটা হচ্ছে সারদা শিশু মন্দির। এবার আমার রিসেন্ট যেটা একটা চিন্তা ভাবনা, এই সব কটা স্কুলকে এক জায়গায় করে একটা অনুষ্ঠান করার আগামী দিনে। কারণ আমরা 25 বছর পূর্তিটা করতে পারিনি, 20 বছরের মানে হলও বুক হয়ে গেছিলো কিন্তু করতে পারিনি। তাই আমাদের এটা 28 বছর হতে চলছে। একটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা অনুষ্ঠান করা, এটাই এটা আপনার একটা ভাবনা চিন্তায় চলছে। এবার আজকে এরপরে মিটিং আছে, হ্যাঁ, ওদেরও খুব নিয়ে বসতে হবে। আমরা এতক্ষণ আলোচনা করলাম নৃত্য প্রশিক্ষক, নৃত্য শিক্ষিকা রাখি দাশগুপ্তর সঙ্গে। উনি সুন্দর করে আমাদের বোঝালেন নাচের কিছু বিষয় নিয়ে। আমরা বর্ধমান টুডের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার সংস্থার আরও শ্রীবৃদ্ধি হোক এটা আমরা চাই। আমরা এইভাবেই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় আমরা আলোচনায় থাকবো। আপনারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন।